অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো, জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। এই আশঙ্কা আমরা বারবার করে আসছিলাম এবং আমরা এটি জানতাম। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না। ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস, যে জিনিস আপনাদের চাঁদাবাদী সন্ত্রাস দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সে তার আব্বাটাকে বাপটাকে এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপটি দিয়ে দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য এই মাত্র আমি শুনতে পেলাম, তিনি বলছেন সাপকে বিশ্বাস করা যায় তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বিএনপি সরকারের মন্ত্রিসভা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড়, চরম ক্ষোভ এবং উদ্বেগ, বিস্ময়, যার ফলে মন্ত্রিসভা পুনর্গঠন করতে বাধ্য হতে পারেন বা বাধ্য হবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তারেক রহমান নিরুপায়। যেমন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এই মালকে রাখতে পারবে না। 51% লোকের মতামত আপনি 60% লোকের মতামতকে অবজ্ঞা করতে পারবেন? 60% লোক হ্যাঁ ভোট দিছে, 51% লোক বিএনপিতে ভোট দিছে। গণতন্ত্রের বিউটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামতকে সম্মান প্রদর্শন করা। তাহলে হ্যাঁ ভোট যেটা দিছে সেটা আপনি পছন্দ করেন আর না করেন, দ্যাট ওয়াজ অ্যাপ্রুভ। দর্শক, সাংবাদিক মাসুদ কামাল একটা ভয়াবহ অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন প্রফেসর ইউনূস দেশ চালিয়েছেন মব দিয়ে, এবং তিনি আরেকটা বড় অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে বিএনপি ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে, অর্থাৎ বিএনপিকে ব্ল্যাকমেইল করা হয়েছে কিংবা করার চেষ্টা করা হয়েছে। বিএনপি সেখান থেকে উতরে আসার জন্য নানা কৌশলের অবলম্বন তাদেরকে গ্রহণ করতে হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো, জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে, এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশ
দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি এই ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার, হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা